Hello students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে সম্পূর্ণ পরিপাক পদ্ধতি। এবং এই ভিডিও শেষে তোমরা দেখতে পাবে যে কিভাবে হচ্ছে আমাদের শরীরে এই পরিপাক হওয়ার পর খাদ্যবস্তুগুলো শোষিত হয়, তারপর সেটি আত্তীকরণ ঘটে, এবং আরও তোমরা জানতে পারবে সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি, এবং বেজাল মেটাবলিক রেট বা যেটাকে বাংলায় বলা হয় মৌল বিপাকীয় হার, সেটি সম্পর্কে হচ্ছে আমরা কি জানি সেগুলি সম্পর্কে তোমরা সম্পূর্ণ জানতে পারবে ভিডিওটি শেষ হলে। সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে মানব পরিপাক পদ্ধতি। দেখো, আমরা যখন খাদ্যবস্তু গ্রহণ করি, কোনো একটা খাদ্যবস্তু তো আমরা স্পেসিফিকভাবে কার্বোহাইড্রেট বা হচ্ছে নির্দিষ্টভাবে শর্করা বা নির্দিষ্টভাবে প্রোটিন বা নির্দিষ্টভাবে ফ্যাট আমরা গ্রহণ করি না। আমরা যখন একটা খাদ্যবস্তু গ্রহণ করি সেই খাদ্যবস্তুটা কিন্তু মিক্সড হয়, মানে ওই খাদ্যবস্তুটার মধ্যে কিছুটা পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, কিছুটা পরিমাণে প্রোটিন থাকে, ফ্যাট থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, তো এটা মিলিয়ে মিশিয়ে হচ্ছে একটা খাদ্যবস্তু অবস্থান করে। তো এই খাদ্যবস্তুর পরিপাককে সম্পূর্ণরূপে তিনটি জায়গায় হচ্ছে আমরা পড়ব খাদ্যবস্তুর পরিপাক। এক নম্বর জায়গা যেটা পড়ব সেটা হচ্ছে মুখবিবর, দু নম্বর জায়গা যেটা পড়ব পাকস্থলী, আর তিন নম্বর যেখানে হচ্ছে আমরা পড়ব সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে মুখবিবরের পরিপাক, তারপর হবে পাকস্থলীর পরিপাক, আর তারপরে আমরা দেখব হচ্ছে ক্ষুদ্রান্তের পরিপাক। এই সমস্ত জায়গায় হচ্ছে বিভিন্ন রকমের গ্রন্থির যে ক্ষরণ, সেই ক্ষরণের মধ্যে উপস্থিত থাকে উৎসেচক, সেই উৎসেচকগুলি কিভাবে খাদ্যবস্তুকে পরিপাক করে, এবং সেই পরিপাক হওয়ার পর খাদ্যবস্তুর মধ্যে যেই উপাদানগুলো বর্তমান থাকে সেগুলো আমরা কি করে শোষণ করি সেটা হচ্ছে আমরা জানতে পারবো। তো চলো শুরু করি কিভাবে খাদ্যবস্তুর পরিপাক হয়ে থাকে। প্রথমেই আমরা পড়বো হচ্ছে মুখবিবরের পরিপাক। দেখো, মুখবিবরে তোমাদেরকে মনে রাখতে হবে কেবলমাত্র সেদ্ধ শ্বেতসারের পরিপাক হয়ে থাকে। মুখবিবরে কিন্তু অন্য কোনো রকম খাবারের পরিপাক হয় না। সেদ্ধ শ্বেতসার সেটির কেবলমাত্র পরিপাক হয় হচ্ছে মুখবিবরে। কারণ কি, মুখবিবরের মধ্যে যে উৎসেচকটি বর্তমান আছে তার নাম টায়ালিন, বা এটাকে অনেক বইতে লেখা থাকে স্যালিভারি অ্যামাইলেজ। এই স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে, মানে ভাত বা হচ্ছে রুটি, এই রকম সেদ্ধ শ্বেতসারকে ভেঙে দেয় কিসে? মল্টোজ ও আইসোমল্টোজে। এই মল্টোজ ও আইসোমল্টোজ কি না, এরা হচ্ছে মনোস্যাকারাইড বা সরল শর্করা। আর সেদ্ধ শ্বেতসার যেটা আমরা গ্রহণ করছি সেটি হচ্ছে জটিল শর্করা। তাহলে এই যে দেখো সরল শর্করায় ভেঙে দিচ্ছে, এই সরল শর্করার মধ্যেও কিন্তু দুখানা হচ্ছে ইউনিট থাকে, দেখলে বুঝতে পারবে কিভাবে হয় ব্যাপারটা। দেখো, মুখবিবরের মধ্যে আমরা তাহলে প্রথমে পড়ছি মুখবিবরে পরিপাক। মুখবিবরে পরিপাক, মুখবিবরের পরিপাকের মধ্যে এখানে কি উৎসেচক বর্তমান থাকবে না, লালারসে উপস্থিত থাকবে একটা উৎসেচক। সেই লালারসে উপস্থিত উৎসেচকটার নাম হচ্ছে টায়ালিন, বা এই উৎসেচকটার অনেকে হচ্ছে এর নাম দেয় স্যালিভারি অ্যামাইলেজ। স্যালিভারি অ্যামাইলেজ। এবার এই স্যালিভারি অ্যামাইলেজটি আমরা গ্রহণ করছি সেদ্ধ শ্বেতসার। এই সেদ্ধ শ্বেতসারের উপরে এই লালারস কাজ করবে। লালারসে উপস্থিত আছে কি না, এই টায়ালিন নামক হচ্ছে উৎসেচকটি। এই টায়ালিন নামক উৎসেচকটি সেদ্ধ শ্বেতসারকে ভেঙে দেবে দুটো জিনিসে, একটা হচ্ছে আইসোমল্টোজ আর একটা হচ্ছে মল্টোজ। এবার মল্টোজ কি মনে রাখতে হবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মানে দুটো গ্লুকোজের অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে ডাইস্যাকারাইড উৎপন্ন করে তাকে বলা হয় মল্টোজ। আর আইসোমল্টোজ কি, আইসোমল্টোজ হচ্ছে মল্টোজের আইসোমার, মানে একই রকমের গঠন, শুধু হচ্ছে এর কার্বন সংখ্যাও হচ্ছে একই থাকবে, শুধু ফাংশনাল গ্রুপটা একটা অন্য কার্বনে বর্তমান থাকে। মল্টোজ আর আইসোমল্টোজ বলতে পারো একই জিনিস।
তাহলে দেখো মুখবিবরে কিন্তু কেবলমাত্র সেদ্ধ শ্বেতসারের পরিপাক সম্পূর্ণ হচ্ছে। মনে রাখতে হবে তোমাদের, মুখবিবরে কিন্তু কোনো রকম প্রোটিন বা ফ্যাটের পরিপাক কিন্তু কোনো রকমভাবে সম্পন্ন হয় না। তাহলে দেখো এবার মুখবিবরে খাবারটা তো খুব অল্প সময়ের জন্য বর্তমান থাকে, ফর অ্যাবাউট 10 to 15 সেকেন্ড। এই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কখনোই ওই সেদ্ধ শ্বেতসারটিকে সম্পূর্ণরূপে আমরা মল্টোজ বা আইসোমল্টোজে পরিণত করতে পারি না। তাহলে যেই খাবারটা আমরা চিবোচ্ছি, এই চিবোনোটাকে বলা হয় ম্যাস্টিকেশন অফ ফুড। মনে রাখবে স্পেলিংটা, ম্যাস্টিকেশন, MASTICATION, ম্যাস্টিকেশন অফ ফুড। এই চিবোনোর সময় আমাদের খাবারের কিছুটা অংশ, সেদ্ধ শ্বেতসারের কিছুটা অংশ মল্টোজ বা আইসোমল্টোজে পরিণত হয়, কিন্তু বেশ কিছুটা অংশ কিন্তু সেদ্ধ শ্বেতসার রূপেই পরিণত থাকে, কারণ সময়ের অভাবে আমাদের মুখবিবরে আমরা অনেকক্ষণ ধরে খাবারটাকে কিন্তু চিবোই না। এবার দেখো তাহলে যখন খাবারটি পাকস্থলীর মধ্যে প্রবেশ করবে তখন ওই খাবারটির মধ্যে কি কি থাকবে না, সম্পূর্ণ প্রোটিন, কোনো রকম প্রোটিনের পরিপাক হয়নি, সম্পূর্ণ ফ্যাটও কোনো রকমভাবে ভাঙেনি, আর সেদ্ধ শ্বেতসারের মধ্যে কিছুটা সেদ্ধ শ্বেতসার কিসে পরিণত হয়েছে, মল্টোজ আইসোমল্টোজে ভেঙে গেছে, আর কিছুটা পরিমাণে শ্বেতসার রূপেই বর্তমান করছে। তাহলে এইটা কিন্তু পাকস্থলীর মধ্যে প্রবেশ করছে, যে কিছুটা পরিমাণ শ্বেতসার ভেঙে গেছে, কিছুটা শ্বেতসার অপরিবর্তিত, সম্পূর্ণ প্রোটিন রূপে এবং সম্পূর্ণ ফ্যাট রূপে, যাদের কোনো রকম কিছু বিপাক বা পরিপাক সম্পূর্ণ হয়নি। এবার আমরা দেখব কি করে পাকস্থলীর মধ্যে পরিপাক সম্পূর্ণ হয়। পাকস্থলীর মধ্যে পরিপাক সম্পূর্ণ হওয়ার কথা পড়তে গেলে আগে আমাদেরকে জানতে হবে পাচক রসে উপস্থিত উৎসেচকের নাম। পাচক রস মানে কি, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে পাচক রস মানে পাকস্থলীর গা থেকে এক প্রকারের খাদ্যবস্তু পরিপাকে সাহায্যকারী রস খরিত হয়। এই রসটিকে বলা হয় পাচক রস, যেটি পাকস্থলীর অন্তঃগাত্র থেকেই খরিত হয়। আর এই পাচক রসের মধ্যে উপাদান তোমরা কিন্তু আগের ভিডিওতেই দেখেছো, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই পাচক রসের মধ্যে প্রধান যে উপাদানটা থাকে সেটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরে যে উৎসেচকটি থাকে, দুটো প্রধান উৎসেচক আমাদেরকে পড়তে হয়, একটা পেপসিনোজেন আর একটা লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ। পেপসিনোজেন প্রোটিনের উপরে কাজ করে আর গ্যাস্ট্রিক লাইপেজ ফ্যাটের উপরে কাজ করে। আর একটা উৎসেচক বর্তমান থাকে রেনিন। এই তাহলে দেখো তিনটে উৎসেচক, একটা পেপসিনোজেন যেটা নিষ্ক্রিয় রূপ, এই পেপসিনোজেন থেকে সক্রিয় রূপে রূপান্তরিত করে HCl, সক্রিয় রূপটা কি পেপসিন। তাহলে পেপসিন, তারপর দেখছি গ্যাস্ট্রিক লাইপেজ, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি না রেনিন। এবার এই তিনটি উৎসেচক কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। দেখো তাহলে এখন আমরা যেটা পড়ব পাকস্থলীর মধ্যে পরিপাক। তাহলে প্রথমে আমি লিখছি পাকস্থলীর মধ্যে এবার এর মধ্যে পাচক রস বর্তমান থাকে। পাচক রসে কি কি উপাদান থাকে, HCl, পেপসিনোজেন, গ্যাস্ট্রিক লাইপেজ, আর বর্তমান থাকে রেনিন। এবার HCl এর কাজ এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে, এটা নিষ্ক্রিয় রূপ, এটাকে সক্রিয় রূপ পেপসিনে রূপান্তরিত করা। এটা অ্যাক্টিভ মানে সক্রিয়, আর এটা ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। তাহলে পাচক রসে উপস্থিত যে HCl, সেই পাচক রসে উপস্থিত HCl টি কি করছে না, ওই পাচক রসের মধ্যে বর্তমান যে পেপসিনোজেন যেটি নিষ্ক্রিয় উৎসেচক সেটিকে সক্রিয় উৎসেচকে রূপান্তরিত করছে। এবার আমরা দেখব যে পেপসিন কি করে কাজ করে। দেখো পেপসিন মনে রাখতে হবে তোমাদের, যার উপরে কাজ করে সেটি প্রোটিন। প্রোটিনের উপরে পেপসিন কাজ করবে এবং ভেঙে দেবে কিসে, পেপটোনে ভেঙে দেবে। প্রোটিন মানে কি তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিড অনেকগুলি পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়ে যে পলিপেপটাইডের চেন তৈরি করে তাকে বলা হয় প্রোটিন। তাহলে প্রোটিন আর কিছুই না, প্রোটিনকে বলা যেতে পারে
অ্যামাইনো অ্যাসিডের পলিমার, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে প্রোটিন। ভাবতে পারো পুঁথির হাড়, পুঁথির হাড়ের মধ্যে এক একটা পুঁথি হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড, আর যে হাড়টা তৈরি হলো সেটা হচ্ছে প্রোটিন। এবার এই প্রোটিনটাকে পেপসিন কি করবে, অনেকগুলো ছোট ছোট টুকরোতে হচ্ছে ভেঙে দেবে। এই ছোট ছোট টুকরোগুলোকে বলা হবে হচ্ছে পেপটোন। তাহলে এই পেপসিনের কাজ কি না, প্রোটিনের মধ্যে বা প্রোটিনকে ভেঙে দেওয়া পেপটোনে। ঠিক আছে, এবার বাকি পড়ে থাকলো কে, গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজের কাজ ফ্যাটের ওপরে কাজ করা। ফ্যাট বেশিরভাগ পোর্শনটাই কিন্তু, ফ্যাটের বেশিরভাগ অংশটাই ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক হয়, কিন্তু এটা ছাড়াও ফ্যাটের কিছুটা অংশ কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যেও পরিপাক হয়ে থাকে। তার কারণ পাকস্থলীর মধ্যে বর্তমান থাকে ফ্যাট ভঙ্গকারী একটি উৎসেচক যার নাম গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক শব্দটা মানেই হচ্ছে পাকস্থলীর সঙ্গে সম্পর্কিত। অনেকে দেখবে বলে হচ্ছে আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে। গ্যাস্ট্রাইটিস হয়েছে মানে পাকস্থলীর প্রদাহ জ্বালা করবে। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ কার উপরে কাজ করবে, ফ্যাটের উপরে। ফ্যাটের উপরে কাজ করবে, ফ্যাটের উপরে কাজ করে এটা কাজ করছে কি, গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করে এটাকে রূপান্তরিত করবে বা ভেঙে দেবে বলা যেতে পারে। ফ্যাটকে ভেঙে দেবে কিসে না, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, কিন্তু মনে রাখবে তোমরা সম্পূর্ণরূপে ফ্যাট কিন্তু ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পাকস্থলীর মধ্যে ভেঙে যায় না। বেশিরভাগ পরিমাণ ফ্যাটটাই কিন্তু অপরিবর্তিত হয়ে থাকে। প্রায় 30 to 40% পাকস্থলীর মধ্যে হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে ভেঙে যায়। বাকি 50 to 60% কিন্তু ফ্যাট রূপেই বর্তমান থাকে, যেটা পরবর্তীকালে ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক হবে। এবার বাকি পড়ে থাকলো হচ্ছে কি না, রেনিন। রেনিন কোথায় কাজ করে, রেনিন হচ্ছে দুধে উপস্থিত যে প্রোটিন তার উপরে কাজ করে। দুধের মধ্যে কি প্রোটিন বর্তমান থাকে তোমরা জানো, কেসিনোজেন। এই দুধের মধ্যে উপস্থিত যে কেসিনোজেন প্রোটিন, এই কেসিনোজেন প্রোটিনটাকে হচ্ছে ভেঙে দেয় কিসে, কেসিনে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে রেনিনের কাজ কি না, দুগ্ধ প্রোটিন কেসিনোজেন। কেসিনোজেন এটা হচ্ছে মিল্ক প্রোটিন বা দুগ্ধ প্রোটিন। এই দুগ্ধ প্রোটিনের উপরে কাজ করে রেনিন। কিসে ভেঙে দেবে না, কেসিনে। কেসিনটা হচ্ছে অপেক্ষাকৃত আকারে ক্ষুদ্র, আর কেসিনোজেনটা হচ্ছে অপেক্ষাকৃত আকারে বড়। তাহলে দেখো এই গেল পাকস্থলীর মধ্যে হচ্ছে পরিপাক। এবার পাকস্থলীর মধ্যে আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হয়, পাকচক রসের মধ্যে বর্তমান থাকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা ভিটামিন বি12 এর হচ্ছে শোষণে সহায়তা করে। তাহলে এই গেল পাকস্থলীর মধ্যে পরিপাক। দেখো পাকস্থলীর মধ্যে কিন্তু শ্বেতসারের কোনো রকম পরিপাক সম্পূর্ণ হচ্ছে না। পাকস্থলীর মধ্যে কার কার পরিপাক সম্পূর্ণ হচ্ছে, প্রোটিন এবং লিপিড। প্রোটিনটা প্রথমে হচ্ছে ভেঙে যাচ্ছে পেপটোনে, কিন্তু পেপটোনে ভাঙলে হবে না, আমাকে কিসে ভাঙতে হবে, অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে হবে, তবেই ওই অ্যামাইনো অ্যাসিডটি কিন্তু ক্ষুদ্রান্ত থেকে শোষিত হতে পারবে। আর তারপর ফ্যাটকে হচ্ছে কিছুটা পরিমাণে ভেঙে দিচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে। এবার এই পাকস্থলীর মধ্যে যে অর্ধপাচিত খাবারটি, এই অর্ধপাচিত লিকুইড যেই খাবারটি, যেটির প্রকৃতি হচ্ছে অ্যাসিডিক, এই অ্যাসিডিক প্রকৃতির অর্ধপাচিত খাবারটিকে বলা হয় কাইম। পরীক্ষায় দেয় কাইম কি, এটাকে বলা হয় কাইম। পরীক্ষায় দেয় কাইম কাকে বলে না, কাইম কাকে বলবে না, হচ্ছে পাকস্থলীর মধ্যে যে অর্ধপাচিত খাবারটি, যার মধ্যে সাধারণত পেপটোন বর্তমান থাকে, কেসিন বর্তমান থাকে এবং কিছুটা পরিমাণে ফ্যাট পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। এই রকম অ্যাসিডিক অর্ধপাচিত লিকুইড তরল পাকস্থলী থেকে যেই খাবারটি ক্ষুদ্রান্তের মধ্যে প্রবেশ করবে, সেই অর্ধতরল খাবারটিকে বলা হবে, অর্ধতরল পরিপাক হওয়ার বস্তুটিকে, খাবারের বস্তুটিকে বলা হবে হচ্ছে কাইম। এবার আমরা দেখব হচ্ছে কি ক্ষুদ্রান্তে কি করে হচ্ছে পরিপাক সম্পন্ন হয়। তাহলে দেখো ক্ষুদ্রান্তে হচ্ছে খাদ্যবস্তুটার সম্পূর্ণরূপে কিন্তু পরিপাক সম্পন্ন হয়ে যাবে।
মানে যেই শর্করাটা আমরা গ্রহণ করেছিলাম সেই শর্করাটা কিন্তু সম্পূর্ণরূপে গ্লুকোজে ভেঙে যাবে। এখানে মল্টোজ ভেঙেছিল, আমরা দেখেছিলাম যে মল্টোজ পর্যন্ত হয়ে আছে। মল্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড, মানে দুটো গ্লুকোজের ইউনিট যুক্ত হয়ে আছে, কিন্তু সেটা তো থাকলে হবে না, সম্পূর্ণরূপে গ্লুকোজে ভাঙতে হবে। দেখবো সম্পূর্ণরূপে শর্করা গ্লুকোজে ভেঙে গেছে। এরপর দেখবো পেপটনটি আরো বেশি পরিমাণে পরিপাকিত হয়ে কিসে উৎপন্ন করেছে বা কিসে ভেঙে গেছে, অ্যামাইনো অ্যাসিডে ভেঙে গেছে। আর যে অবশিষ্ট ফ্যাটের পরিমাণটি ছিল সেই অবশিষ্ট ফ্যাটটিও কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে কিসে হচ্ছে রূপান্তরিত হবে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে। এবার তোমাদেরকে এখন মনে রাখতে হবে একটি ক্ষুদ্রান্ত কত জায়গা দিয়ে হচ্ছে উৎসেচক পেয়ে থাকে। ক্ষুদ্রান্ত কিন্তু 3টে জায়গা দিয়ে ক্ষরণ পায়। 1 নম্বর লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ থেকে আসে হচ্ছে কি, পিত্ত। এটি কোথায় যায়, পিত্ত থলিতে সঞ্চিত থাকে। তারপর সেই পিত্ত থলি বা গল ব্লাডার থেকে সেটি হচ্ছে প্রবেশ করে ক্ষুদ্রান্তের মধ্যে। মনে রাখবে পিত্তের মধ্যে কিন্তু কোনো রকম উৎসেচক বর্তমান থাকে না। পরীক্ষায় কোশ্চেন দেয় পিত্তের মধ্যে কি উৎসেচক থাকে, উত্তরটা হবে পিত্তের মধ্যে কোনো উৎসেচক বর্তমান থাকে না। তাহলে পিত্তের কাজ কি? পিত্তের কাজ হচ্ছে এই যে ফ্যাট, এই ফ্যাটটাকে জলে দ্রবীভূত করা, বা বলতে গেলে ফ্যাটের প্রলম্বন সৃষ্টি করা। ফলে উৎসেচকগুলি ফ্যাটকে সহজে পরিপাক করতে পারবে, ফ্যাটের প্রলম্বন সৃষ্টি করা। তাহলে এই পিত্তের মধ্যে কি কি প্রধান উপাদান থাকতে পারে? পরীক্ষায় কোশ্চেন দেয় দুটি পিত্ত রঞ্জকের নাম বলো। একটি হবে বিলিরুবিন আর একটা হবে বিলিভারডিন। বিলিরুবিন আর বিলিভারডিন এই দুটি হলো পিত্ত রঞ্জকের নাম। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় দুটি পিত্ত লবণের নাম বলো। একটার নাম হবে সোডিয়াম টোরোকোলেট আর একটার নাম হবে সোডিয়াম গ্লাইকোকোলেট। দুটো পিত্ত লবণের নাম, অবশ্যই খাতায় এগুলো কিন্তু তোমরা সবাই লিখবে। দুটি পিত্ত রঞ্জক বললাম বিলিরুবিন বিলিভারডিন, আর দুটি পিত্ত লবণ, একটা সোডিয়াম টোরোকোলেট আর একটা বলছি সোডিয়াম গ্লাইকোকোলেট। এবার চলে আসি ক্ষুদ্রান্ত আর কোথা থেকে হচ্ছে ক্ষরণ পায়। কোথা থেকে পাবে না, হচ্ছে অগ্নাশয় থেকে পাবে, যেটাকে বলা হয় অগ্নাশয় রস। আরেকটা জায়গা থেকে ক্ষুদ্রান্ত পায়, সেটা হচ্ছে নিজের যে হচ্ছে ক্ষরণ, মানে আন্তরিক রস। তাহলে 3টে জায়গা, একটা যকৃৎ গল ব্লাডার হয়ে হচ্ছে ক্ষরিত করছে পিত্ত, একটা অগ্নাশয় থেকে আসছে অগ্নাশয় রস, আর একটা ক্ষুদ্রান্ত নিজেই যেটা ক্ষরিত করছে সেটাকে বলা হবে আন্তরিক রস। এবার এখানে আমরা দেখব কি করে পরিপাকটি সম্পূর্ণরূপে সংগঠিত হয়। মানে শর্করা সম্পূর্ণরূপে ভেঙে গ্লুকোজ উৎপন্ন করবে, ফ্যাট সম্পূর্ণরূপে ভেঙে গ্লিসারল ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে, এবং প্রোটিনটি সম্পূর্ণরূপে ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে প্রথমেই হচ্ছে আমরা এখানে করছি ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক। ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক। দেখো প্রথমে কার্বোহাইড্রেটটা করি, শর্করাটা করি। শর্করাটা হচ্ছে কিছু শর্করা শ্বেতসার হিসাবেই এসেছিল, মানে যেটা হতে বেশি হতে পারেনি। কিছু শর্করা মল্টোজ হিসাবে এসেছিল, কিছু শর্করা আইসোমল্টোজ হিসাবে এসেছিল। এটা কিন্তু তোমরা দেখেছো। এবার এই শ্বেতসারের উপরে কাজ করবে একটি উৎসেচক, তার নাম হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়েটিক অ্যামাইলেজটা কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয় থেকে। তাহলে এই উৎসেচকটার নাম প্যানক্রিয়েটিক, PANCREATIC, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। এটা কোথায় থাকবে? অগ্নাশয় রসে। এই অগ্নাশয় রসে উপস্থিত শ্বেতসারটিকে সম্পূর্ণরূপে এরা ভেঙে দেবে কিসে? মল্টোজে। এবার এই যে মল্টোজটা আছে, এই মল্টোজটাকে ভেঙে কনভার্ট করবে দুটো অণু গ্লুকোজে। কে করবে? উৎসেচকটার নাম মল্টেজ। মল্টোজের উপরে কাজ করে যেই উৎসেচকটা, তার নাম মল্টেজ। এটা কোথায় বর্তমান থাকে? আন্তরিক রসে। আন্তরিক রস। আর আইসোমল্টোজকেও ভেঙে রূপান্তরিত করবে গ্লুকোজ প্লাস গ্লুকোজে, উৎসেচকটার নাম আইসোমল্টেজ।
এটাও বর্তমান থাকে আন্তিক রসে। তাহলে দেখো সমস্ত কিন্তু শর্করাটা সবচেয়ে সিম্পলিফাইড, সবচেয়ে সরল শর্করায় কিন্তু পরিণত হয়ে গেল গ্লুকোজ। তাহলে কিন্তু শর্করার পরিপাক সম্পূর্ণ হলো। এবার আমরা দেখব প্রোটিনের পরিপাক। দেখো আমাদের পাকস্থলীর মধ্যে প্রোটিনটা পেপসিনের উপস্থিতিতে কিসে পরিণত হয়েছিল? পেপটোনে পরিণত হয়েছিল। এই পেপটোনের উপরে এবার এখানে দুটো উৎসেচক কাজ করবে, একটাকে বলা হবে হচ্ছে ট্রিপসিন আর একটাকে বলা হবে হচ্ছে কাইমোট্রিপসিন। এবার এই ট্রিপসিনটাও কিন্তু খরিত হয় একটা নিষ্ক্রিয় রূপ ভাবে, যার নাম হচ্ছে ট্রিপসিনোজেন। যেমন পেপসিনোজেন থেকে পেপসিন হলো, এখানে ঠিক একই রকম ভাবে ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন হবে। এই ট্রিপসিন আরেকটা উৎসেচকের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, কাইমোট্রিপসিন। তাহলে যেটা প্রবেশ করছে ক্ষুদ্রান্তের মধ্যে তার নাম পেপটোন। এই পেপটোনের উপরে কাজ করবে ট্রিপসিন আর একটা উৎসেচক কাইমোট্রিপসিন। এই দুটো উৎসেচক কোথায় থাকে? অগ্নাশয় রসে। আর পেপটোনকে ভেঙে দেবে পেপটাইডে, আর পেপটাইডটি পরবর্তীকালে ভেঙে উৎপন্ন করবে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো এখানে কিন্তু প্রোটিনটাও, এখানে হচ্ছে সম্পূর্ণ প্রোটিনটাও কিন্তু অ্যামাইনো অ্যাসিডে ভেঙে গেল। কোন উৎসেচকের সাহায্যে? ট্রিপসিন আর একটা হচ্ছে কাইমোট্রিপসিন, যেটি দুটোই অগ্নাশয় রসে বর্তমান থাকে। এবার আমরা দেখব ফ্যাটের পরিপাক সম্পূর্ণরূপে কি করে সংঘটিত হয় ক্ষুদ্রান্তের মধ্যে। ফ্যাটের পরিপাকের জন্য এখানে যে উৎসেচকটি লাগবে সেটাকে বলা হয় লাইপেজ। আগের লাইপেজটার নাম ছিল হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, এখানে হচ্ছে শুধু হচ্ছে লাইপেজ আমরা বলবো। তাহলে কিছু পরিমাণ ফ্যাট এখানে এসেছিল, বেশিরভাগ ফ্যাটটাই ফ্যাট হিসাবে এসেছিল। এই ফ্যাটের উপরে কাজ করবে যে উৎসেচকটি, তার নাম হচ্ছে লাইপেজ। এই লাইপেজটা হচ্ছে কোথায় বর্তমান থাকবে? লাইপেজটা হচ্ছে আন্ত্রিক রসের মধ্যে হচ্ছে বর্তমান থাকবে। তাহলে এটা আন্ত্রিক রসের মধ্যে বর্তমান থাকে, প্লাস কিছুটা পরিমাণ হচ্ছে অগ্নাশয় রসের মধ্যেও বর্তমান থাকে। কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। তাহলে দেখো সম্পূর্ণ রূপে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পরিপাকটি সম্পূর্ণ হলো। আর এই ফ্যাটের পরিপাকের জন্য এখানে একটা জিনিস লাগবে লাইপেজের সাথে, তার নাম হচ্ছে পিত্ত। এই পিত্তটা কোথা থেকে গঠিত হচ্ছে? না, যকৃৎ থেকে গঠিত হচ্ছে। তাহলে দেখো সম্পূর্ণরূপে শর্করা পরিণত হলো গ্লুকোজে, প্রোটিন পরিণত হলো অ্যামাইনো অ্যাসিডে, এবং ফ্যাট কিন্তু পরিপাক হওয়ার পর পরিণত হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে। তাহলে প্রত্যেকটা যে সরলতম রূপ, সেই প্রত্যেকটার কিন্তু সরলতম রূপে পরিণত হওয়া আমরা এখন দেখলাম। আর এখানেই কিন্তু পরিপাক পদ্ধতি সম্পূর্ণ হচ্ছে। এবার আমরা দেখব শোষণ। এই যে হচ্ছে গ্লুকোজে পরিণত হলো, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হলো, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হলো। এবার এগুলোকে শোষণ করবে। কে শোষণ করবে? ক্ষুদ্রান্তের মধ্যে মনে রাখতে হবে, ক্ষুদ্রান্তের অন্তর প্রাচীরটি অসংখ্য ভাঁজ যুক্ত হয়, আর এই ভাঁজগুলোকে বলা হয় ভিলাই। এই ভাঁজগুলোর দরকার কি পড়লো? না, এই ভাঁজগুলো যত বেশি থাকবে তত এদের সারফেস এরিয়া তত বেশি বেড়ে যাবে, আর যত বেশি সারফেস এরিয়া বাড়বে তত হচ্ছে পরিপাকিত খাবারটি সুযোগ পাবে বেশি পরিমাণে শোষিত হওয়ার। এই ভিলাইয়ের মধ্যে বর্তমান থাকে হচ্ছে অসংখ্য রক্তজালক এবং লসিকা বাহ, আর এই লসিকা বাহগুলিকে বলা হয় ল্যাকটিয়াল। পরীক্ষায় দেয় ল্যাকটিয়াল কি? ল্যাকটিয়াল হচ্ছে কিছুই না, ল্যাকটিয়াল হচ্ছে এই ভিলাইয়ের মধ্যে যে সমস্ত লসিকা বাহগুলি বর্তমান থাকে তাদেরকে একত্রে বলা হয় ল্যাকটিয়াল। ভিলাইয়ের মধ্যে লসিকা বাহ বর্তমান থাকে, আবার রক্তজালকও বর্তমান থাকে। মনে রাখতে হবে রক্তের মাধ্যমে প্রোটিন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজটি শোষিত হয়, এবং ল্যাকটিয়ালের মাধ্যমে
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল শোষিত হয়। এটা কিন্তু খাতায় অবশ্যই লিখবে যে রক্তজালকের মাধ্যমে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড শোষিত হবে এবং ল্যাকটিয়ালসের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল শোষিত হবে। কিভাবে শোষিত হবে? 1 নম্বর হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া মানে কি তোমরা জানো? বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে দ্রাব্যের অনু চলাচল। তাহলে হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্যকণাগুলো বেশি হচ্ছে পরিমাণে আছে, ফলে হচ্ছে এটি বেশি থেকে কমের দিকে সহজেই চলে যেতে পারবে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে জলচাপ আর অভিস্রবণ চাপ। জলচাপ আর অভিস্রবণ চাপ এই দুটোর জন্য কিন্তু খাদ্যবস্তুটা ক্ষুদ্রান্ত থেকে ভিলায়ের মাধ্যমে রক্তবাহে কিন্তু শোষিত হয়। এবার আমরা দেখব গেল শোষণের পরে আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন মানে তোমরা জানো যেখানে এটিপি খরচা হবে, আর একটি নিষ্ক্রিয় মানে যেখানে কোনো রকম এটিপি খরচা হবে না। তাহলে 4টে পদ্ধতির মাধ্যমে শোষিত হয়। 1 নম্বর ব্যাপন, 2 নম্বর জলচাপ, 3 নম্বর অভিস্রবণ চাপ, আর 4 নম্বর হচ্ছে সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহন। এবার আমরা দেখব আত্তীকরণ। আত্তীকরণের ইংলিশ ওয়ার্ড হচ্ছে অ্যাসিমিলেশন। আত্তীকরণ মানে এই যে আমাদের শরীরের মধ্যে ভিলায়ের মাধ্যমে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো শোষিত হলো, এগুলি কিন্তু পুনরায় আমাদের শরীরে যকৃতের মধ্যে বা পেশির মধ্যে কিন্তু পুনরায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন মানে পলিস্যাকারাইড উৎপন্ন করবে, তারপর অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন উৎপন্ন করবে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলটি আবার সংযুক্ত হয়ে ফ্যাট রূপে সঞ্চিত থাকবে। এই যে আমাদের শরীরের মধ্যে এই সরলতম উপাদানগুলি পুনরায় যুক্ত হয়ে আবার জটিলতম উপাদানে পরিণত হচ্ছে এবং আমাদের শরীরে সঞ্চিত থাকছে, এই পদ্ধতিকেই বলা হয় অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। আর সবশেষে আমরা দেখব হচ্ছে বহিষ্করণ, মানে হচ্ছে অপাচ্য খাদ্যবস্তুটি আমাদের বায়ুর মাধ্যমে বডি থেকে বা শরীর থেকে নির্গত হয়ে যায়। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে পড়তে হয়। বিপাকের মধ্যে দুটি ভাগ, একটা উপচিতি বিপাক, একটা অপচিতি বিপাক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি, এদের মধ্যে পার্থক্য কি? উপচিতি মানে হচ্ছে সরলতম হচ্ছে খাদ্যবস্তু থেকে কঠিনতম মানে হচ্ছে জটিলতম খাদ্যবস্তু উৎপন্ন হওয়া, বা বলতে পারো সরলতম বস্তু থেকে জটিলতম বস্তুর উৎপাদন। আর অপচিতি বিপাক মানে হচ্ছে কঠিন বা হচ্ছে জটিলতম বস্তু থেকে সরলতম বস্তুতে রূপান্তর। নেক্সট পয়েন্ট কি হবে? উপচিতি বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আর অপচিতি বিপাকে জীবের শুষ্ক ওজন হ্রাস পায়। উদাহরণ কি হবে? উপচিতি বিপাকের উদাহরণ বলতে পারো হচ্ছে যে সালোক সংশ্লেষ, আর আমাদের শরীরে উপচিতি বিপাকের মধ্যে উদাহরণ বলতে পারো পুষ্টি। সম্পূর্ণরূপে পুষ্টি বা সালোক সংশ্লেষ এটি উপচিতি বিপাকের উদাহরণ হবে। আর অপচিতি বিপাকের উদাহরণ কি হবে? না শ্বসন আর রেচন। শ্বসন প্রক্রিয়ায় আমরা দেখেছি যে খাদ্যবস্তু ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে, এবং রেচন, শ্বসন ও রেচন হচ্ছে অপচিতি বিপাকের উদাহরণ। এবার খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা আলোচনা করব, যেটি হচ্ছে সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি। সুষম খাদ্যের ইংলিশ নামটাও তোমরা জেনে রাখবে, যেটাকে বলা হয় ব্যালেন্স ডায়েট। অনেক ডায়েটিশিয়ান বা নিউট্রিশিয়ান এই শব্দটি কিন্তু ব্যবহার করে থাকে। ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলতে আমরা সেই ধরনের খাদ্যকেই বলবো যার মধ্যে পর্যাপ্ত পরিমাণে শর্করা, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, জল ও ভিটামিন, এই যে খাদ্যবস্তুর 6টা উপাদান শর্করা, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ বা মিনারেলস, জল আর ভিটামিন, এই 6টি উপাদান পর্যাপ্ত পরিমাণে বর্তমান থাকবে, সেই ধরনের খাদ্যকে বলা হয় হচ্ছে সুষম খাদ্য। আগে সুষম খাদ্যের উদাহরণ হিসাবে পরীক্ষায় লেখা যেত দুধ বা ডিম। সুষম খাদ্য হিসেবে ধরা হতো যে দুধ বা ডিমের মধ্যে প্রায় সমস্ত উপাদানগুলি বর্তমান থাকে। কিন্তু এখন দুধ বা ডিমকে কিন্তু সুষম খাদ্য হিসেবে ধরা হয় না। তার কারণ দুধের মধ্যে কিন্তু প্রায় আয়রন থাকে না বললেই চলে, আর ডিমের মধ্যেও কিন্তু কিছু কিছু উপাদান কিন্তু অ্যাবসেন্ট থাকে। তাহলে সুষম খাদ্যের উদাহরণ হচ্ছে আমরা কি বলতে পারি? সুষম খাদ্যের উদাহরণ দেখো, কখনো একটা নির্দিষ্ট খাদ্য হবে না। সুষম খাদ্য মানে হচ্ছে মিক্সড অফ ফুড, অনেকগুলো খাদ্যকে মিক্স করলে আমরা সুষম খাদ্য পেতে পারি। এর একটা কমন উদাহরণ আমি অন্তত তোমাদেরকে সাজেস্ট করব, বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে যে খিচুড়ি রান্না করা হয়, সেই বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে খিচুড়ি কিন্তু একটি সুষম খাদ্যের উদাহরণ। বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে খিচুড়ি, এটি কিন্তু সুষম খাদ্যের একটি প্রকৃষ্ট উদাহরণ, কারণ এর মধ্যে
সমস্ত রকমের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, খনিজ লবণ সমস্ত পর্যাপ্ত পরিমাণে বর্তমান থাকে। এবার সবশেষে আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে মৌল বিপাকীয় হার, বা যেটাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় এটা আসবেই যে মৌল বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট বলতে আমরা কি বুঝি। না, এটার সংজ্ঞাটা কিভাবে আমরা দেব না, খাদ্য গ্রহণের 12 থেকে 14 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায়, মানে খাবার খাওয়ার পর সম্পূর্ণরূপে 12 থেকে 14 ঘন্টা পর তোমাকে হচ্ছে বিশ্রাম করে থাকতে হবে। আর এই বিশ্রামটা কিন্তু শারীরিকভাবেও হবে এবং মানসিকভাবেও হবে। এই শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় প্রতি বর্গ মিটার দেহ তলের জন্য যে ন্যূনতম শক্তি উৎপন্ন হয়, সেই ন্যূনতম শক্তিটিকে বা যে ন্যূনতম শক্তি ক্ষয় হয় সেই ন্যূনতম শক্তিটিকে বলা হয় বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার। এর মান হচ্ছে পুরুষদের ক্ষেত্রে সামান্য পরিমাণ একটু বেশি হয় স্ত্রীদেহের থেকে। কত হয় পুরুষদের? অ্যাডাল্ট পরিণত পুরুষদের ক্ষেত্রে এর মান হয় হচ্ছে 40 কিলো ক্যালোরি প্রতি ঘন্টা প্রতি বর্গ মিটার দেহতল। এই ইউনিটটা না লিখলে কিন্তু জিরো, মানে লিখতে হবে এরকম ভাবে 40 কিলো ক্যালোরি প্রতি ঘন্টা প্রতি বর্গ মিটার দেহতল। আর স্ত্রীদের ক্ষেত্রে এটা দাঁড়ায় 37 কিলো ক্যালোরি প্রতি ঘন্টা প্রতি বর্গমিটার দেহতল। এবার যেটা হচ্ছে আমরা 1 ঘন্টায় মাপছি, যদি 24 ঘন্টা এটা মাপি তাহলে হচ্ছে সাধারণত এটা 1728 এর মতো হয়, বা গুণ করে দেখে নিতে পারো, 2000 এর কাছাকাছি দাঁড়ায়। 2000 কিলো ক্যালোরি, এটা কাছাকাছি। মানে প্রত্যেক দিন 24 ঘন্টায় আমাদের এই পরিমাণ কিন্তু এনার্জির দরকার পড়ে। এখানেই দেখবে হচ্ছে ডায়েটিশিয়ানরা দেখে দেয় যে আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি অনেক সময় আমরা কিন্তু এই 2000 কিলো ক্যালোরির অপেক্ষা বেশি খাবার হচ্ছে প্রত্যেকদিন খেয়ে ফেলি। প্রায় 4500 5000 কিলো ক্যালোরি যুক্ত হচ্ছে খাবার আমরা হচ্ছে খেয়ে ফেলি। ফলে বডিতে হচ্ছে কি হয়, এই যে পরিমাণ শক্তিটি সঞ্চিত হয়, ফলে মেদ কলা বা যেটাকে বলা হয় ফ্যাট বডি উৎপন্ন হয় এবং দেহ হচ্ছে স্থূল হয়ে ওঠে। সেজন্য হচ্ছে ডায়েটিশিয়ানের কাজ হচ্ছে একটি মানুষের প্রত্যেক দিন কতটা পরিমাণে শক্তি খরচা হচ্ছে সেই পরিমাণ শক্তিরই কিন্তু খাবার তাকে হচ্ছে দেওয়া, তার চেয়ে কমও না তার চেয়ে বেশিও না। এই গেল হচ্ছে বিএমআর রূপে সম্পূর্ণরূপে একটি ধারণা যে খাদ্য গ্রহণের 12 থেকে 14 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় প্রতি বর্গমিটার দেহতলের জন্য প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি উৎপন্ন হয় তাকে বলা হবে বেসাল মেটাবলিক রেট বা হচ্ছে বিএমআর। আর যার মানও বলে দিলাম 40 কিলো ক্যালোরি প্রতি ঘন্টা প্রতি বর্গমিটার মেলদের ক্ষেত্রে, আর 37 কিলো ক্যালোরি প্রতি ঘন্টা প্রতি বর্গমিটার ফিমেলদের ক্ষেত্রে। এই গেল হচ্ছে সম্পূর্ণরূপে পরিপাক পদ্ধতি কি করে সংঘটিত হয় আমাদের শরীরের মধ্যে, মুখবিবরে পাক